এই অনুষ্ঠানের আয়োজক ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন। আমাদের এই বৈকালিক অনুষ্ঠানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন সম্পর্কে প্রথমে কয়েকটা কথায় কিছু বলার আছে, খুব বেশি সময় নষ্ট করব না। ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন দৃষ্টিহীন মানুষদের শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা ও সামাজিক নিরাপত্তা অর্জনের লক্ষ্যে কাজ করে চলা একটি সংগঠন। মানব সভ্যতার অগ্রযাত্রায় যেসব মনীষী আমাদের চেতনাকে নতুন পথে সন্ধান দিয়েছেন, যাদের জীবন ও শিক্ষা আমাদেরকে উদার ও মানব দরদী হতে শেখায়, তাদের স্মরণের মধ্যে দিয়ে নতুন সমাজ গড়ার আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। তাই আমাদের সংগঠন তার প্রাত্যহিক কর্মকাণ্ডের মধ্যে মনীষীদের জীবনচর্চার ধারাটি অত্যাবশ্যক বলে মনে করে। 2025 সালের জুলাই মাস থেকে আমরা মানবতার কবি নজরুল ইসলামের প্রয়াণের অর্ধশতবর্ষ উপলক্ষে বর্ষব্যাপী নজরুল চর্চার উদ্যোগ নিয়েছি। কবির জন্মবার্ষিকীর এই পবিত্র মুহূর্তে সেই উদ্যোগের অংশ হিসেবে আজকের এই বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। আজকে উপস্থিত অতিথিদের সম্বন্ধে একটু বলি। প্রধান বক্তা ডক্টর সুমিতা চক্রবর্তী, অবসরপ্রাপ্ত অধ্যাপক, নজরুল চেয়ার, বর্ধমান বিশ্ববিদ্যালয়। সভাপতি শ্রী সৈকত কুমার কর, সভাপতি ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন। আজকের বক্তা আমাদের ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের প্রবীণ সংগঠক অধ্যাপক তরুণ দাস। অধ্যাপক তরুণ দাস হাওড়া নরসিংহ কলেজের প্রাক্তন অধ্যাপক। এরপর গান আছে শ্রী শ্যামল কুমার দাস, শিক্ষক, যাদবপুর বিদ্যাপীঠ এবং আকাশবাণী কলকাতা নিবন্ধিত সঙ্গীত শিল্পী। আচ্ছা, প্রথমে সব অতিথিদের মঞ্চে আসার অনুরোধ করছি। আচ্ছা, উদ্বোধনী সঙ্গীতে আনোয়ার হোসেন মন্ডল, চলে এসো। তবলায় আছে সন্তু পাঠক, হারমোনিয়ামে মণিমালা। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার উপর একটি রচিত সঙ্গীত আমি পরিবেশন করছি। মুক্তি কোলাহল বন্দি হলে কাহারা কারাবাসে মুক্তি হাসি হাসি উঠেছে ভয় বাতাস স্বাধীন হইয়া চলে রক্ত নিশি ভরে এগিয়ে শুনি মুক্তি কোলাহল বন্দি হলে কাহারা কারাবাসে মুক্তি হাসি হাসি উঠেছে ভয় বাতাস স্বাধীন হইয়া চলে রক্ত নিশি ভরে এগিয়ে শুনি মুক্তি কোলাহল বন্দি হলে। সবারে ডেকে গেল সে কত সংখ্যায়, পায়ে দলে গেল মরণ সংখ্যায়, সবারে ডেকে গেল সে কত সংখ্যায়। বাজিল নভোতলে স্বাধীনতা, বাজিল নভোতলে স্বাধীনতা, জয় সঙ্গীত দিকে চলে বন্দিশালা মাঝে গান্ধা বসেছে উদল বদল রক্ত নিশি ভরে এগিয়ে শুনি ওরে মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে কাহারা কারাবাসে মুক্তি হাসি হাসে উঠেছে ভয় বাধা স্বাধীন হইয়া চলে রক্ত নিশি ভরে এগিয়ে শুনি ওরে মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে।
ভয় ভয় মুক্তি কালী জয় জানি প্রীত জয় জয় হে জয় হে জয় হে। নমস্কার। আসুন যুধিষ্ঠির গড়াই। যুধিষ্ঠির, তুমি মঞ্চে চলে আসো। মঞ্চে আসছে ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি যুধিষ্ঠির গড়াই। স্বাগত ভাষণ। নমস্কার। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন সঞ্চালক মহাশয়ের কাছ থেকে আজকে আমাদের প্রিয় সংগঠন ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের আমরা কেন এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছি আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন। তবুও আমরা আজকে যে মহান মানুষটি জীবন, তার দর্শন, সমস্ত কিছু নিয়ে আজকে যে আমাদের এই আলোচনা সভা, এই আলোচনা সভাটি আমরা 2025 সালের জুলাই মাস থেকে শুরু করে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে চলেছি। ওনার প্রয়াণ অর্ধশতবর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে নিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত আছেন আমাদের মধ্যে মঞ্চে আসেন আজকের অতিথি শ্রীমতী সুমিতা চক্রবর্তী মহাশয়া, অধ্যাপিকা নজরুল চেয়ার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। ওনাকে ওনার অমূল্য সময় আমাদের জন্য আজকে ব্যয় করে উপস্থিত আছেন। স্বাগত জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন নরসিংহ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক তরুণ দাস মহাশয়। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি ওনাকেও স্বাগত জানাই। স্বাগত জানাই ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের সভাপতি ও আজকের সভাপতি শ্রী সৈকত কর মহাশয়কে। স্বাগত জানাই আজকে এই কর্মসূচিকে সফল করে তোলার জন্য দূর দূরান্ত থেকে প্রখর রৌদ্র উপেক্ষা করে উপস্থিত হয়েছেন দর্শক আসনে। প্রত্যেককেই স্বাগত জানাই। স্বাগত জানাই আজকের এই কর্মসূচিকে সফল করার জন্য এই সাউন্ড সিস্টেম ও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এই হল আমরা পেয়েছি। সাউন্ড ম্যানেজমেন্ট ও হল ম্যানেজমেন্টের কর্মকর্তাদেরও আমরা স্বাগত জানাই। সবশেষে আবারও এই মহান মানুষ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ শতবর্ষ উদযাপনে আজকের আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি, সেই কর্মসূচি নজরুলের প্রতি যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন করে প্রণাম নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করলাম। এখন কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি সীমা মণ্ডল, ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের সদস্য। সীমা, তুমি মঞ্চে এসো। নমস্কার।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা মানুষ। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধায় ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভিখারি ভিখারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢিল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা। ভুখা আছো, মরো গোভাগারে দিয়ে, নামাজ পড়িস বেটা। ভিখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেয়। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়। ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগাই, কে দেয় সেখানে তালা। সব দ্বার এর খোলা রবে চালা। তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি। অমুক হইতে কিতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কেতাব, সেই মানুষের মেরে। পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো। মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম দাউদ শামসা ইব্রাহিম মোহাম্মদ, কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ। আমাদের এরা পিতা পিতামহ, এই আমাদের মাঝে। তাদের রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে। আমরা তাদেরই সন্তান জ্ঞাতি, তাদেরই মতন দেহ। কে জানে কখন মোরা অমনি হয়ে যেতে পারে কেহ। হেসো না বন্ধু আমার আমি, সে কত অতল অসীম। আমি কি জানি, কে জানে কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদি শাহ। কে জানে কাহার অন্ত আদি,
কে পায় কাহার দিশা? কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাঠি? হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি, অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে, আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। হয়তো উহারি ঔরসে ভাই, উহারি কুটির বাসে জন্মিছে কেহ জোড়া নাই যার জগতের ইতিহাসে। যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখেনি, হয়তো আসিছে সে এরই ঘরে। ওকে চণ্ডাল, চমকাও কেন? নহে ও ঘৃণ্য জীব, ওই হতে পারে মহাযোগী সম্রাট, ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল, কাল হতে পারে মহাযোগী সম্রাট। তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দি পাঠ। রাখাল বলিয়া কারে করো হেলা, ও হেলা কাহারে বাজে? হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকাইয়ে জনক বলরাম এলো কিনা। যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দ্বারে গালি খেয়ে ফিরে যায় নীতি, ভিখারি ও ভিখারিণী। তারই মাঝে কবে এলো ভোলানাথ, গিরিজায়া তাকে চিনি। তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে। সে মার রহিল জমা, কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু তোমার বুক ভরা লোভ, দু চোখে স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মথিত সুধা, তাই লুটে তুমি খাবে পশু, তুমি তা দিয়ে মেটাবে ক্ষুধা। তোমার ক্ষুধার আহার তোমার মন্দোদরী জানে, তোমার মৃত্যুবাণ আছে তব প্রাসাদের কোণখানে। তোমারই কামনা রানী, যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি। নমস্কার। ধন্যবাদ সীমা। এখন বিদ্রোহী কবি নজরুল ইসলামের সম্বন্ধে বক্তব্য রাখবেন শ্রীমতী ডক্টর সুমিতা চক্রবর্তী, অবসরপ্রাপ্ত অধ্যাপক, নজরুল চেয়ার, বর্ধমান বিশ্ববিদ্যালয়। দিদি, আপনাকে আহ্বান জানাচ্ছি, আপনার বক্তব্য শুরু করুন। মাননীয় সহবক্তা এবং সভাপতি মশাই, উপস্থিত যারা আছেন, ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশনের এই আয়োজনকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর এইটুকু বলেই আমি আমার কথা শুরু করছি, সময় তো বেশি নেই, আর একই কথা জানা কথা বলারও কোনো প্রয়োজন নেই। কাজী নজরুল ইসলাম, তার সম্পর্কে অনেক দিন ধরে অনেক কথাই বলা হয়েছে এবং তার সম্পর্কে অনেক বইপত্র লেখা হয়েছে। সেজন্য আমি একটি অন্য বিষয় নিয়ে আজকে বলবো, অন্য দিক থেকে আমি বলবার চেষ্টা করবো। কারণ তিনি একজন বড় কবি ছিলেন, বিদ্রোহী কবি, ঔপনিবেশিক ভারতে সেই বিদ্রোহ তিনি তার কাব্যের মধ্যে এবং তার জীবনে
ছড়িয়ে দিয়েছিলেন, তিনি মানবতাবাদী ছিলেন ইত্যাদি কথা আমাদের সকলেই জানা হয়ে গেছে। তো কথা শেষ হলো, কিন্তু আমি একটু অন্য দিক থেকে বলছি। সেটা হলো সময় 8 ঘন্টা ধরে নিচ্ছি। আমার বিষয়টা হচ্ছে কাজী নজরুল ইসলামের পড়াশোনা, লেখাপড়া। তো তিনি তো স্কুলের শেষ পরীক্ষা দেননি। 1917-তে যুদ্ধে চলে গেলেন, করাচি, লাহোর, নৌশেরা। ফিরে এলেন 1920-তে, চাকরি নিলেন না। যুদ্ধ ফেরত সেনা, চাকরির সুযোগ ছিল, নিলেন না। তিনি লেখা, পত্রিকা সম্পাদনা এই নিয়ে রইলেন, আর দারিদ্র তার নিত্য সঙ্গী। একেবারে 1931 পর্যন্ত, যতদিন না গ্রামোফোন কোম্পানির সঙ্গে তার সংযোগ হয়। গ্রামোফোন কোম্পানির সংযোগ হওয়ার পর তার হাতে কিছু টাকা পয়সা আসে, কিছুদিনের জন্য গাড়িও কিনেছিলেন একবার, কিন্তু অমিত পেয়েছিলেন। আর তারপরে রোগ ইত্যাদিতে শেষ জীবন কষ্টে কেটেছিল, অর্থনৈতিক কষ্টে। কিন্তু কলেজে না পড়া গরিব ঘরের এই যুবক তার পাঠ চর্চার যে পরিচয় পায়, তা আমাকে অন্তত বিস্মিত করেছে বললে কম বলা হবে, আমাকে স্তম্ভিত করেছে। বিদ্রোহী এই একটি বহু পঠিত কবিতা আমি সামনে রাখি, আর আমি এইখান থেকে, এই বিদ্রোহী কবিতা থেকে আমার কথাটাকে একটু বলবার চেষ্টা করছি যে তিনি কতটা পড়েছিলেন। বিদ্রোহী কবিতার মূল কথাটা সবাই জানে, তিনি কবি উৎপীড়িতের বিপক্ষে, আর উৎপীড়িতের পক্ষে, আর উৎপীড়কের বিপক্ষে। কিন্তু এই বাণীটি পাঠকের মর্মে পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রাচীন সাহিত্যের বহু অনুষঙ্গ ব্যবহার করেছেন। এখনো এতদিন বিদ্রোহী লেখা হয়ে গেছে, দিনের পর দিন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে পাঠ্য হয়েছে, তবু আমি বলবো এখনো বিদ্রোহী কবিতার প্রতিটি শব্দের অর্থ সকলে ঠিক মতন জানেন না। এই নাটাই আমি বলছি, যারা খুব মন দিয়ে পড়েছেন, আলাদা করে ভাষাবিদ যারা, তারা ছাড়। তিনি ধর্মে ছিলেন মুসলমান, তার পিতা ছিলেন মাজার মসজিদ রক্ষক, বাড়িতে ধর্মপুস্তক পাঠের প্রচলন ছিল। কাকা বজরে করিম ছিলেন নেটোর দলের পরিচালক, তিনি ভালো আরবি ফার্সি জানতেন। সেনানিবাসেও আরবি ফার্সি, রবীন্দ্রনাথের গান, গজল ইত্যাদি তার একটু জানার শোনার উপায় ছিল। একটা মানে কেউ ছিলেন তারা সেই সেনানিবাসের মানুষেরাও তখন আরবি ফার্সি, রবীন্দ্রনাথের গান, গজল ইত্যাদি চর্চা কেউ কেউ করতেন। এই জন্য আমরা দেখি পরে তিনি রুমি কবিতা, হাফিজের কবিতা তিনি অনুবাদ করেছেন। কোরআনের প্রসঙ্গ তার কবিতায় থাকা স্বাভাবিক। আমি দু একটি উদাহরণ দিচ্ছি, সব বিদ্রোহী থেকে বহু পঠিত কবিতা, এই জন্য আমি বিদ্রোহীটা নিয়ে করেছি। আমি ইসরাফিলের সিংহার মহাহংকার, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখাসাপটি, আর তাজিবুর রাগ আর উচ্চ সভা বাহন আমার এ তো আছে। তাজিবুর রাগ কে বললে কেউ কেউ এখন বলতে পারেন, অনেকে কিন্তু এখনো পারেন না। স্বর্গীয় অশ্ব বর্রাক উচ্চ সভার মতো, তাজিবুর রাগ আর উচ্চ সভা বাহন আমার। সেই বর্রাক কিয়ামতের দিনে এই বর্রাকের পিঠে আসীন হয়ে হযরত মুহাম্মদ ঈশ্বর সকাশে যেতেন। এটা একটা প্রশ্ন, তো এটা তো থাকতেই পারে তার কবিতায়। কিন্তু এই বিদ্রোহী কবিতায় ভারতীয় পুরাণের কত প্রয়োগ আছে সেটা লক্ষ্য করি আমরা। জাস্ট আমি একটা করে বলছি সব বিদ্রোহী প্রয়োগ। পরশুরামের কঠোর কোঠা, ঈশান বিশানে ওঙ্কার, খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, ছিন্ন মস্তা চণ্ডী, বড়াব বহ্নি কালানর, সাবনিক যমদগ্নি। এত হিন্দু পুরাণ তিনি কখন পড়লেন? এটা আমার প্রথম প্রশ্ন। তিনি শিয়ালসোল রাজ স্কুলে পড়েছিলেন, খুব মেধাবী ছাত্রী ছিলেন। তার শিক্ষকেরা এটা বলেছেন, তার বন্ধুরা এটা বলেছেন। শৈলজানন্দের স্মৃতিকথায় আমরা এটা পেয়েছি। শৈলজানন্দের দুটি সুন্দর স্মৃতিকথা আছে, আমার বন্ধু নজরুল আরও একটা আছে। তো এই
বইগুলিতে দেখা যায় যে ছাত্র জীবনে মানে তিনি প্রবেশিকা পরীক্ষার তার টেস্ট দেওয়া হয়ে গিয়েছিল, সেই সময়ের মধ্যে তিনি পড়ে নিয়েছিলেন রবীন্দ্রনাথ ছাড়া বিদ্যাপতি, চণ্ডীদাস, জয়দেব। তার শিক্ষকেরা তাকে সাহায্য কিছু করেছেন নিশ্চয়ই, কিন্তু শিক্ষকেরা সাহায্য শুধু করলে তো এরকম হয় না যে বিদ্যাপতি, চণ্ডীদাস, জয়দেব করে ফেলতেন তিনি। তার পড়া তার একটা বিদ্রোহ, তার যেমন একটা প্রাণের পরিচয় ছিল, তেমনি লেখাপড়া অধ্যয়ন তার একটা প্রাণের পরিচয় ছিল। লেখাপড়ার জন্য ডিগ্রি লাগে না, রবীন্দ্রনাথেরও কোনো ডিগ্রি নেই, শরৎচন্দ্রেরও কোনো ডিগ্রি নেই। নজরুল প্রতিভার এখানে প্রথম স্ফুরণ বলে আমি মনে করি এই জ্ঞান স্পৃহা এবং তাকে আত্মসাৎ করা। তাছাড়া অল্প বয়সে তিনি লেটোর দলে যোগ দিয়েছিলেন। লেটোর দল তখন বালক, কিন্তু লেটোর দলের যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলো সবই হিন্দু পুরাণ থেকে আসতো। সেখানে তার লেখা, লেটোর দলে তার লেখা যে পালা, তাকে লিখতেও হতো, গান তো গাইতেন। সেই পালাগুলোর মধ্যে ছিল শকুনিবধ, মেঘনাদবধ, যুধিষ্ঠির, কবি কর্ণের অভিশাপ, দাতা কর্ণ, আর বাদশাহ আকবর বলে একটা পাওয়া গেছিল। বেশিরভাগই ছিল হিন্দু পুরাণের বিষয়বস্তু। কাজে তখন বুঝে হোক না বুঝে হোক, তখন তক্ষুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে। লেটোর দল তাৎক্ষণিক নাচ করা, তক্ষুনি দাঁড়িয়ে বলতে হবে একটা বিষয় নিয়ে। সেজন্য তাকে সবসময় তৈরি থাকতে হতো এই প্রাচ্য পুরাণ না কোনো অসুবিধা হচ্ছে না। এই জন্য আমার মাস্টারমশাই যিনি ছিলেন তিনি আমাকে একটা কথা বলতেন যে মানুষের কোনো মানুষের একটা শোষণ শক্তি থাকে। পড়লাম বুঝলাম, শেষ হয়ে গেল, কিন্তু অনেকে সেখান থেকে একটা অনুভূতি, একটা উপলব্ধি শোষণ করে নেয়, সেটা তার মনের চরিত্রকে তৈরি করে। এইটা নজরুল ইসলামের ছিল। সেই অর্জিত জ্ঞানকে কবিতায় তিনি কিভাবে প্রয়োগ করেছেন তার একটা উদাহরণ দেব বিদ্রোহী থেকে। আমি খুব শিব ভক্ত ছিলাম, শিবের কথা বলতেন খুব। আমি বজ্র, আমি ঈশান, বিষয়ে ওঙ্কার, 1, 2। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, 3। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, 4। আমি ব্যোমকেশ ধরি বন্ধন, হারা ধারা গঙ্গোত্রীর। এখন এখানে দেখুন এই যে 4টি নাম আরো আছে, এই যে 4টি নাম তিনি ব্যবহার করেছেন শিবের 4টি জায়গায়, এটা কিন্তু একটার জায়গায় আরেকটা হলে হবে না। অর্থাৎ আমি বজ্র, আমি ঈশান, বিষানে অঙ্কার। ঈশান শিব, তার বিষান এবং সেই স্বরে, সেই ধ্বনিতে প্রলয় আসা। আর তার পরের লাইনটা হচ্ছে আমি ইসরাফিলের সিংহার মহাঅঙ্কার। ইসরাফিল তিনি হচ্ছেন সেই ফেরেশতা যার শিকায় কিয়ামতের দিন আসে। এই যে পরপর দুটো লাইন শোনা যায় যে তিনি এক রাত্রে বসে এই বিদ্রোহী কবিতা লিখেছিলেন। শোনা যায় কেন মুজাফফর আহমদ বলেছেন নিশ্চয়ই। এক রাত্রে বসে বয়স কিন্তু 21 বছর বয়সের একটি ছেলে এক রাত্রে বসে পরপর দুটো লাইন লিখলেন, যেখানে একটা লাইনে শিবের সেই প্রলয়কারী রূপ, আর পরের লাইনে সেই ইসরাফিলের সিংহার সেই ধ্বনি, যাতে করে আবার কিয়ামতের দিন আসে, ধ্বংসের দিন আসে। এইটাকেই আমি বলবো শোষণ শক্তি। খালি পড়লাম মানে বুঝলাম তা না, এই দুটোর নিহিত মিলটাকে তিনি তার কবিতায় ব্যবহার করেছেন। পিনাক পানি, পিনাক হচ্ছে শিবের ধনুকের নাম, সেখানে অস্ত্র, পিনাক পানির ডমরে দেশে। আর ব্যোমকেশ যখন ভগীরথ গঙ্গা এনেছিলেন, গঙ্গা যখন পড়ছে মাটিতে, তখন কে ধারণ করবে সেই বেগ? শিবকে বলা হলো শিবের। এবং শিব যে সেই বেগ ধারণ করলেন, তার জটার মধ্যে গঙ্গার একটি ধারা রয়ে গেল, সবাই আমরা এটা জানি। এখন শিবের জটা, তাহলে শিবের, এখানে শিবের কোন নামটা তিনি ব্যবহার করেছেন?
ব্যোমকেশ, যার সমস্ত আকাশ পরিব্যাপ্ত করে যার চুল। এখন আপনি বলুন, যদি তিনি লিখতেন আমি নটরাজ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রী, তাহলে হতো? হতো না। এই ব্যোমকেশই তখন বলতে হবে, সেখানে নটরাজ বলা চলবে না, সেখানে ব্যোমকেশ বলতে হবে। এতখানি তার প্রাচ্য কোরআন সম্পর্কে জ্ঞান ছিল। আমি একটু দুঃখের সঙ্গে বলছি যে সাহিত্য একাডেমি থেকে নজরুলের কবিতার যে ইংরেজি অনুবাদ হয়েছে, সেই অনুবাদে শিবের এই যে এতগুলো নাম কিন্তু যিনি অনুবাদ করেছেন তিনি ব্যবহার করেন, তিনি সবগুলোতেই শিব লিখে দিয়েছেন। লিখে দিয়েছেন, কিছু করার তো নেই, কিন্তু তাতে তার এই ব্যোমকেশ আর নটরাজ আর ঈশান আর পিনাক পানি, তার মধ্যে যে পার্থক্যটা নজরুল দেখিয়েছিলেন তার কবিতায়, সেটা কিন্তু ধরা পড়ল না। তিনি ইতিহাস জানতেন, চেঙ্গিস খানের কথা আছে সেখানে, অন্য জায়গার কথা পরে বলছি। তিনি গ্রিক পুরাণও জানতেন। আমি অরফিয়াসের গল্প, সেটা অনেকখানি বলতে হবে, এখন বলছি। নজরুলের ইতিহাস জ্ঞানের সূত্রপাত হয়েছিল করাচিতে। সেখানে যুদ্ধে গেছিলেন তো, দেশ বিদেশের খবর আসত, বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন প্যাম্পলেটে দেশ বিদেশের খবর। বিশ্বযুদ্ধ আমাদের অনেক ক্ষতি করেছে, কিন্তু ভারতীয় মনকে এই বিশ্বযুদ্ধ একটা বিশ্বব্যাপ্তি দিয়েছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতীয়রা তারা বড্ড নিজেদের মধ্যে আটকে ছিলেন আগে পর্যন্ত, কিন্তু বিশ্বযুদ্ধের আঘাতে এই বিশ্ব ব্যাপারটা কি, তাতে কত রকম সংকট সারাক্ষণ চলছে, এটা সম্পর্কে ভারতীয় মন সচেতন হয়ে ওঠে। এবং করাচিতে দেশ বিদেশের খবর এবং যুদ্ধের খবর তিনি যে জানলেন, এই জানা। কামাল পাশা কবিতা আপনারা জানেন, আমানুল্লাহকে নিয়ে একটা কবিতা লিখেছেন তিনি, তুরস্কের কামাল পাশা, কাবুলের আমানুল্লাহ, চিরঞ্জিত জগলুল বলে তার কবিতা আছে, মিশরের চিরঞ্জিত জগলুল। এরা প্রত্যেকে নিজের নিজের দেশকে রক্ষণশীলতার যে পিছনে যাওয়া পশ্চাৎপরতা, তার থেকে ছাড়িয়ে প্রগতিশীল করবার চেষ্টা করেছিলেন। কামাল পাশা, আমানুল্লাহ এবং চিরঞ্জিত জগলুল, এদের কথা তার কবিতার মধ্যে, তার কবিতায় তিনি এদের কথা বলেছেন। ইতিহাস তার কবিতার একটা অন্যতম একটা দিক, যেটা না পড়লে কি করে হবে, ইতিহাস তো পড়েই জানতে হবে। এরপরে আমরা সাহিত্যে আসি। 1920-তে তো কলকাতায় চলে এলেন মুজফফর আহমদের কাছে, এবং সেখানে পত্রিকা কি কাজ করলেন তিনি, আগেই বলছি, চাকরি করলেন না, তিনি পত্রিকার সঙ্গে যুক্ত হলেন। পত্রিকা করতে গেলে সম্পাদক হিসেবে, সহ সম্পাদক হিসেবে, পত্রিকা করতে গেলে লেখাপড়ার সঙ্গে একটু যোগাযোগ রাখতেই হবে তাৎক্ষণিক। 1923 থেকে কল্লোল পত্রিকা শুরু হলো, আপনারা জানেন। এই যে 30-এর দশক, 20-এর দশক, 20-এর দশক, 1923 থেকে 1929-30 পর্যন্ত যে পত্রিকাগুলি, সেই পত্রিকাগুলিতে তিনি লিখতেন। এবং এই কল্লোল পত্রিকা, আমরা জানি যে এই কল্লোল পত্রিকায় দেশ বিদেশের সাহিত্য, এর আগে পর্যন্ত, 20-এর দশকের আগে পর্যন্ত দেখা যায় যে বাঙালিরা সাধারণভাবে, বাঙালি শিক্ষিত বাঙালি সাধারণভাবে বিদেশ বলতে ইংল্যান্ড বুঝতো, ইংরেজি, কেউ ফরাসি। এই ফরাসি আর ইংরেজি তাদের কাছে বিদেশ বলতে এটাই ছিল। কিন্তু কল্লোল পত্রিকার সময় থেকে দেখা যায় যে বিভিন্ন দেশ, যেখানে সেই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো কিংবা পোল্যান্ড, রাশিয়া খুব বেশি করে, তারা এই বিভিন্ন দেশের সাহিত্যে অনুবাদ করতেন, তাদের নিয়ে লিখতেন। তাকে কল্লোল পত্রিকায় থাকার সময় নজরুল ইসলামের সঙ্গে যাদের পরিচয় হলো, যারা সেই গোষ্ঠীর মধ্যে ছিলেন, যেমন ছিলেন সূর্যানন্দ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত কুমার সেনগুপ্ত, দীনেশ রঞ্জন দাস, তারা প্রত্যেকে কিন্তু আন্তর্জাতিক সাহিত্য সম্পর্কে তারা জানতেন। এবং কাজী নজরুল ইসলাম তখন সেই জানার সূত্রটা সেখান থেকে শুরু হলো। আর তার যে স্বভাব, সেই জানাটা, ওই যে শোষণ শক্তি, যারা একটুখানি নাম জানলাম, একটু পড়ে দিলাম, একটু এখনকার আমরাও করি, আমরা যেমন কোনো কিছু জানতে হবে একটু গুগল দেখে নিলাম, সেরকম জানা নেই, সেসব তো নেই তখন। সেই জানাটাকে তিনি একেবারে সাহিত্য পাঠ করে, সেই সাহিত্যিকদের জেনে, এই যে একটা বিশ্বব্যাপ্তি, এই বিশ্বজ্ঞান, আমি কোনো সমালোচনা বলছি না এটা, কিন্তু রবীন্দ্রনাথের মানসিকতায় এই বিশ্ব সাহিত্যের যে ব্যাপ্তিটা, এই ব্যাপ্তিটা তেমন তাকে আকর্ষণ করে। তিনি ভারতীয় মানুষের ওই যে প্রাচীন ভারতীয় চিন্তা ভাবনা আর রোম্যান্টিক যুগ পর্যন্ত, শেলি কিটস, ওয়ার্ডসওয়ার্থ, শেলি কিটস, এই পর্যন্ত তার ভালো লাগার ব্যক্তি ছিল। কিন্তু বোদলেয়ারকে কিংবা র্যাবোকে কিংবা আনা কারেনিনা তার ভালো লাগেনি। আমি কোনো সমালোচনা করে বলছি না, কিন্তু আমি বলছি মানসিকতার মধ্যে
এই যে ভারতীয় প্রাচ্য ভূমির যে দর্শন, সেই দর্শন অনুসারে যে জ্ঞান, সেই জ্ঞানটার মধ্যে এর আগে পর্যন্ত, নজরুল ইসলামের আগে পর্যন্ত বা কল্লোল পদের আগে পর্যন্ত সকলেই খানিকটা আটকে ছিল। তার মধ্যে কেউ কেউ একটু ফরাসির মধ্যে মূলত মোপাসার গল্পটুকু তারা পড়তেন। কিন্তু নজরুল ইসলাম এবং কল্লোলের আরো অনেকে তারা কিন্তু এই যে বিশ্বযুদ্ধের আঘাতে বিশ্বের বিভিন্ন দেশে যে পরিবর্তন হয়েছে মানসিকতা, জোহান বয়ার, এই মানুষটির নামই এর আগে কেউ শুনেন, কিন্তু তিনি শুধু শুনেছিলেন নয়, তিনি পড়েছিলেন, তার সম্পর্কে লিখেছিলেন, ছোট ছোট লেখা কল্লোলে বেরোত। আর তার যে পত্রিকা, সেই পত্রিকার সম্পাদকীয়তে তিনি তাদের সম্পাদক লিখতেন। এবারে আমি যে কথাটা বলে শেষ করবো সেটা হচ্ছে বর্তমান বিশ্ব সাহিত্য এই নামে তার একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। এই প্রবন্ধটা প্রায় কেউ পড়ে না, কেন পড়ে না আমি জানি না। প্রাতিকা নামের একটি বার্ষিক সাহিত্য সম্মেলন 1932 খ্রিস্টাব্দে বেরিয়েছিল। তারপরে সেই প্রবন্ধটির নাম হচ্ছে বর্তমান বিশ্ব সাহিত্য। সেটা বুলবুল পত্রিকায় 1340 বঙ্গাব্দে পুনর্মুদ্রিত হয়। সেই বর্তমান বিশ্ব সাহিত্য এই অমূল্য প্রবন্ধটি, তার থেকে আমি কিছু কিছু অংশ আপনাদের শোনাবো আর দেখছি। এখন একটা উদ্ধৃতি দিচ্ছি। বর্তমান বিশ্ব সাহিত্যের দিকে একটু ভালো করে দেখলে সর্বাগ্রে চোখে পড়ে তার দুটি রূপ। এক রূপে সে শেরিফ স্কাইলার্কের মতো, মিল্টনের বার্ডস অফ প্যারাডাইসের মতো এই ধূলিমলিন পৃথিবীর ঊর্ধ্বে উঠে স্বর্গের সন্ধান করে, তার চরণ কখনো ধরার মাটি স্পর্শ করে না। আর এক রূপে সে এই মাটির পৃথিবীকে অপার মমতায় আঁকড়ে থাকে। এরপর তিনি কিটসকে স্বপ্নচারী বলে উল্লেখ করেছেন, হুইটম্যানকে বলেছেন মাটির মানুষ। তাদের রচনা থেকে উদ্ধৃতিও দিয়েছেন। হুইটম্যানের পায়োনিয়ার্স কবিতা থেকে তিনি অনুবাদ করেছিলেন, আমরা জানি, একটু ভাবানুবাদ। কিন্তু এই যে কথাটা, এই যে শেলি, মিল্টন, কিটস, তারা ধূলিমলিন পৃথিবীর ঊর্ধ্বে উঠে স্বর্গের সন্ধান করে, রোম্যান্টিকতা ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে যে রোম্যান্টিকতা সমস্ত বিশ্ব সংস্কৃতিকে প্লাবিত করেছিল, তার আগে পর্যন্ত তো ক্লাসিক চিন্তা ভাবনা একটা ছিল, সেগুলো ছিল বস্তু বর্ণনা, বস্তু মহিমা। কিন্তু আপনারা জানেন 19 শতক থেকে কবিরা, ওয়ার্ডসওয়ার্থ মূলত, যে কবিতা কি, কবিতা হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। কবিতা একটা মানে হিমালয়ের বর্ণনা দিলে কবিতা হবে, কিন্তু সেটা রোম্যান্টিক কবিতা হবে না, ওই বস্তু বর্ণনাময় কবিতা, যুদ্ধ বর্ণনা কবিতা, রামায়ণে, মহাভারতে, ইলিয়াডে, ওডিসিতে। এটা হচ্ছে ক্লাসিক যুগের চিন্তা। কিন্তু রোম্যান্টিক যুগের চিন্তাটা হলো আমার হৃদয়ে তার অনুভবকে আমি প্রকাশ করবো, পাওয়ারফুল ফিলিং, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। এই রোম্যান্টিকতা, এইটা বিশ্ব, ওখানে ইংল্যান্ড থেকে, জার্মানি থেকে এটা শুরু হয়েছিল, তারপরে ভারতেও এসেছিল। রবীন্দ্রনাথ এই রোম্যান্টিকতাটা খুব গ্রহণ করতে পেরে, মানে অসম্ভব গভীরভাবে গ্রহণ করতে পেরেছিলেন। যে আমার তো কবিতা কি, কবিতা হচ্ছে আমার হৃদয়ের অনুভূতি, যে অনুভূতি, কিন্তু তফাৎটা এখানে সেই অনুভূতিটা সাধারণভাবে সুন্দরকে, মঙ্গলকে, আস্তিক্যবাদকে অবলম্বন করেছিল। সেখানে কিন্তু যা বলা যায় কুৎসিত, বলা যায় নিষ্ঠুর না, রোম্যান্টিকতার এইটাও একটা দিক। বোদলেয়ার 19 শতকে, আমি কেন বোদলেয়ার বলছি, এটা রবীন্দ্রনাথ বোদলেয়ার ভালোবাসেননি, কিন্তু কাজী নজরুল ইসলাম বোদলেয়ার করেছিলেন। সেখানে বোদলেয়ার বলছেন যে সৌন্দর্য খালি ফুলেই আছে নাকি, সৌন্দর্য ডিফর্মিটিরও একটা সৌন্দর্য আছে, ডিফর্মিটি, বিকলাঙ্গতার একটা সৌন্দর্য আছে। সেই সৌন্দর্যকে অনুভব করতে হবে, সেটাও আমার মনের মধ্যে যে ভাবের তরঙ্গ তুলবে এবং সেটাকেও আমি কবিতায় প্রকাশ করবো। সেটা হচ্ছে একে ব্ল্যাক রোম্যান্টিসিজম বলা হয়, যে রোম্যান্টিসিজমের অন্য দিকটা, যেখানে পৃথিবীর নিষ্ঠুরতা, অভিজ্ঞতার যন্ত্রণাময় দিকটা প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের অনেক কবিতায় আপনি দেখবেন, অনেক কবিতা তিনি ঈশ্বর সম্পর্কেও যখন বলেছেন, তখন তো এসব কথা বলেছেন যে আমি রাহুর মতো ঈশ্বরকে গ্রাস করতে চাই, আমি ঈশ্বরকে বাঘের মতো, আমি বাঘের মতো এই ঈশ্বরকে আমার শিকারের মতো খেলাতে চাই, এরকম কবিতা আছে না? তিনি বলছেন যে আমি জানি এই স্রষ্টার, সৃষ্টির ফাঁকি স্রষ্টার এই জানি, তাই বিধি ও বিধানে লাভ ঠুকি স্রষ্টার বুকে হাঁটুনি।
ঈশ্বর সম্পর্কে ঠুকি স্রষ্টার বুকে হাতুড়ি, এটাও রোম্যান্টিকতা, এটাও যে রোম্যান্টিকতা, এইটা কাজী নজরুল ইসলাম পাশ্চাত্য সাহিত্যে এই 19 শতকের দ্বিতীয়ার্ধে যে রোম্যান্টিক চিন্তাভাবনার যে পর্বান্তর ঘটল, সেই পর্বান্তরটাকে তিনি গ্রহণ করতে পেরেছিলেন। সেখানে তিনি উইটম্যানকে বলেছেন, উইটম্যান ততটা নন, কিন্তু পরবর্তীকালে আরো অনেকে আছেন। এইবারে এই প্রবন্ধটা তিনি যাদের নাম করেছেন তাদের নামের তালিকা আমি দিচ্ছি। এতদিন পরেও সেই নামের মানুষদের, সেই নামের লেখকদের সকলে বাঙালিরা কিন্তু ভালো করে চেনে না। আমিও চিনি না বলা যায়, কিন্তু তার প্রবন্ধটা পড়বার পর তাদের একটু লেখা পড়ে পড়ে দেখেছি, তার আগে পর্যন্ত চিন্তা না। নুট হামসনের একটু নাম শোনা ছিল, বার্নার্ড শ নাম শোনা ছিল, আনাতোল ফ্রান্স, বেনামাতে বলে একজন, ওয়াদেশ রেমন্ড বলে একজন, লিওনিদ আদ্রিফ বলে একজন নামই শুনি, মানে তার প্রবন্ধটা পড়বার আগে। প্রবন্ধটা পড়বার পর তাদের সম্পর্কে একটু একটু জানলাম। কিন্তু ইংরেজ লেখক নয়, ফরাসি, পোলিশ, নরওয়েজীয়, ইতালীয়, রাশিয়ান, জাপানি, স্ক্যান্ডিনেভীয় লেখকদের নামও তিনি করেছেন এবং কল্লোল পত্রিকার নিয়মিত লেখক ছিলেন নজরুল, তাতে এদের পরিচয় তিনি তুলে ধরেছেন। এখন আমার প্রশ্নটা এখানে, কখন পড়বেন? এই প্রশ্নের উত্তর আমি কিন্তু খুঁজে পাই না। এই মানুষটা এত পড়বার সময় পেলেন কোথায়, এটা বোঝা খুব মুশকিল। তার প্রতিভার একটা বিস্ময়কর দিক হচ্ছে এইভাবে পৃথিবীর বিশ্বের বিদ্যাচর্চার যে পরিধি তাকে গ্রহণ করে। আমি প্রায় শেষ করব। কিভাবে তিনি পড়েছিলেন সেটা দেখি। তিনি বলছেন ডস্টয়েভস্কির কথা, পুশকিনের কথা বলছেন, রুশ সাহিত্য খুব ভালোবাসতেন। উদ্ধৃতি: এই নির্বাসনের সাইবেরিয়ায় জন্ম নিল ডস্টয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। রাসকলনিকভ যেন ডস্টয়েভস্কির দুঃখের উন্মাদ মূর্তি, সোনিয়া যেন ধর্ষিতা রাশিয়ারই প্রতিমূর্তি। যেদিন রাসকলনিকভ এই বহু পরিচর্যারতা সোনিয়ার পায়ের তলায় পড়ে পড়ল, আই বাউ ডাউন নট টু দি বাট টু সাফারিং হিউম্যানিটি ইন ইউ, সেদিন সমস্ত ধরনী বিস্ময় ব্যথায় শিরে উঠল। এই সাফারিং হিউম্যানিটি ইন ইউ, এইটাকে লিখতে পারলেন কাজী নজরুল ইসলাম। এর থেকে বোঝা যায় যে এই রুশ সাহিত্যে বা ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ডস্টয়েভস্কির লেখা পড়লে অনেক সময় মনে হবে যে এত রকম খারাপ কদর্য অভিজ্ঞতা, এই কদর্য অভিজ্ঞতা সমূহের মধ্যে কি বলছেন তিনি বলছেন এর মধ্যে সাফারিং হিউম্যানিটি, এটা দিয়ে আমি দেখতে পাই। এই দৃষ্টিভঙ্গিটা বাংলা সাহিত্যে 1930-এর পরে তার এরকম কবিতা লিখেনি, তখন তো গান লেখার লাইনে চলে গেলেন তিনি, জীবনের অনেক ওঠাপড়া আছে, সেখানে যাচ্ছি। এই 1930-এর মধ্যে আর কেউই কিন্তু লিখেন, উনি একাই লিখেছিলেন এবং একাই এমনভাবে লিখেছিলেন। তারপরে সেটা আবার কিছু এলো 30-এর পর জীবনানন্দের কবিতায়, এবং ওখানেও খালি জীবনানন্দেরই কবিতায়, বিষ্ণুদেব সুধীন্দ্রনাথ ঠিক এরকমভাবে অর্থ করতে পারেননি। নজরুলের সাহিত্য পাঠের ব্যাপ্তি কেবল নয়, গভীরতা অনুভব করি। আমি শেষ করছি। এই প্রবন্ধটিতে কার্ল মার্কসের নাম উচ্চারিত হয়েছে, গোর্কি, ইয়োহান বার্ন, সেলমা লাগেলফ, ফ্রয়েড, বালজাক, জোলা, কিপলিংয়ের নাম এসেছে। জাপানের নোগুচি, ইটালির গ্রাৎসিয়া দেলদ্দা নাম এসেছে। অনেক নাম হয়তো বললাম, তার প্রবন্ধটা পড়বার পরে আমি তাদের সম্পর্কে একটু জানবার চেষ্টা করছি, জেনেছি। এই প্রবন্ধটি এই নেম ড্রপিং যাকে বলে সে, এবং এইটা আমরা আমাদের তাঁর কবিতা বুঝতে গেলে, তাঁর কবিতার ভাষা বুঝতে গেলে, বরং গল্পে উপন্যাসে তিনি কিন্তু এতটা তীব্রতায় জীবনের কর্কশ অভিজ্ঞতাকে এতটা তীব্রতায় তিনি গল্পে উপন্যাসে কিন্তু প্রকাশ করেনি, যেটা কোনো কবিতায় তিনি প্রকাশ করেছেন। গান দেখতে হবে না, গান যখন গানের জগতে গান আগেও লিখেছেন, কিন্তু গ্রামোফোন কোম্পানি এবং গানের সম্পর্ক যখন, তখন তিনি তুলনামূলকভাবে জনরুচি দিকটা খানিকটা তত্ত্ব, গ্রামোফোন কোম্পানিতে কাজ করছেন, তাকে তো জনরুচি দেখতে হতো। জনরুচি হতো যে ঠুকি বিধাতার বুকে হাতুড়ি, এইটা শুনলে জনরুচি রেকর্ড কিনবে না। কাজেই নজরুলকে তখন কিন্তু অন্যভাবে সুন্দর সুরে সুন্দর অনুভূতি, মধুর অনুভূতি গান করতে লিখতে হয়েছিল। কিন্তু কবিতাতে কিছু কবিতা তিনি যেভাবে মানুষের এই কঠিন কঠোর অনুভূতির কথা, অভিজ্ঞতার কথা তিনি বলেছেন, তার অনুভূতিতে এটা অন্য কারো লেখায় পাওয়া যায় না সেই সময় পর্যন্ত। এবং এই সবটাই তার অধ্যয়নের জগৎ থেকে এসেছে। তার জীবনে অনেক কষ্ট,
ছিল, কিন্তু ভারতে তো বিশ্বযুদ্ধটা হয়নি। বিশ্বযুদ্ধে যে যে ক্ষতগুলো সেগুলো ভারতে এরকম প্রত্যক্ষভাবে লাগেনি। কাজেই একজন ভারতীয়র পক্ষে এই জিনিসটাকে অনুভব করা এবং সেটাকে প্রকাশ করা, এটা কাজী নজরুল ইসলামের পক্ষে সম্ভব হয়েছিল, যেটা তিনি তার পঠনের জগৎ থেকে পাঠ এবং সেই পঠিত মানসিক অভিজ্ঞতাকে নিজের হৃদয়ের অনুভূতির সঙ্গে তিনি যুক্ত করেছিলেন। কাজেই তার মনোনিবেশ, তাদের যে একটা সমগ্রতা, একটা বিস্তার, এটা তার পড়াশোনার জগৎ থেকেই এসেছিল। আর সেটা তিনি তার কবিতায় যেভাবে ব্যক্ত করেছিলেন, ততটা হয়তো আমরা পাঠকেরা এখনো তাকে সেভাবে গ্রহণ করি না। এই কথাটা বলি আমি আমার কথা শেষ করছি। নমস্কার। এখানে আমাদের সঙ্গীত পরিবেশন করবেন মণিমালা শিকদার। মণিমালা, তুমি মঞ্চে এসো। আমি যে গানটি এখন গাইব এটি নজরুল গীতি নয়, এটা কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা। একজন লিখেছেন গৌতম ঘোষ। খুবই চমৎকার একটি গান, আমি চেষ্টা করছি গাওয়ার।
কফনায় সংবাদ করলেন সন্তু পাঠক। এখন কবির সম্বন্ধে বক্তব্য রাখবেন অধ্যাপক তরুণ দাস, প্রবীণ সংগঠক এবং হাওড়া নরসিংহ কলেজের অধ্যাপক। প্রীতিভাজন সভাপতি শ্রদ্ধেয়া সুমিতাদি এবং প্রেক্ষাগৃহে উপস্থিত শক্তিমন্ডলী, সুমিতাদি অনেকখানি বলেছেন নজরুল সম্পর্কে। আমার বলার কথা, বক্তব্য রাখার কথা, এই কথা না থাকলে হয়তো সুমিতাদির বলাতেই যথেষ্ট হতো, কিন্তু যেহেতু কথা আছে, বলতে হবে, কাজে আমি কিছু বলছি, সেটা আপনারা যতটা গ্রহণ করবার করবেন। নজরুল ছিলেন ভারতীয় রেনেসাঁ সাংস্কৃতিক আন্দোলনের একজন পথিকৃৎ এবং রেনেসাঁ আন্দোলনের সমস্ত দিক পরিব্যাপ্ত করে তার সাহিত্য চিন্তা, সঙ্গীত চিন্তা, কাব্য চিন্তা, ভেঙে ভেঙে বললে আরো নানান চিন্তায় তার গতায়ত ছিল অসাধারণ। আমি তার মধ্য থেকে কিছু কিছু দিক শুধু আলোচনা করব, সব দিকটা নয়। আশা করি তার থেকে শ্রোতারা কিছুটা উপকৃত হবেন, বিশেষ করে সুমিতাদির বক্তব্য শোনার পর। নজরুল ইসলাম ভারতবর্ষের যখন জন্মেছিলেন, তারপর তার জীবন নানা ঢেউয়ের মধ্য দিয়ে চলেছিল, সে কথা আপনারা সুমিতাদির মধ্যে শুনেছেন। আমি সেই আলোচনায় যাচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি তার সাহিত্যের তিনটি পর্বের মধ্যে। প্রথম পর্বে আমরা দেখি যে নজরুল ইসলাম কিছু গান, কিছু কবিতা লিখেছেন। সেই গান, কবিতা লেখার মধ্য দিয়ে তিনি তার বাংলা সাহিত্যের উপস্থিতিকে জানান দিয়েছেন। এই উপস্থিতিকে জানান দেওয়ার মধ্য দিয়ে তিনি যে সমস্ত গান লিখেছেন, তা এক কথায় বলতে গেলে বাংলা সাহিত্যে তার উপস্থিতিকে সবিস্তারে জানান দিয়েছে। এবং নজরুল ইসলাম কিছু কিছু গানের মধ্য দিয়ে, কিছু কিছু কবিতার মধ্য দিয়ে তার যে সাহিত্য চিন্তা, সেটা প্রথম পর্বে অন্তত তেমন ভাবে বিকশিত হয়নি। তবে এটুকু ঠিক যে তার মধ্যে যে ব্যাপক সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা তাকে শুধু আভাসিত করেছে। নজরুল ইসলামের সাহিত্য চিন্তার প্রথম পর্ব অতিক্রম করে আমরা যখন দ্বিতীয় পর্বে পৌঁছই, তখন তিনি এই সময়ে যত রকমের পার্থক্য চিন্তার মধ্যে আসতে পারে, যত রকমের দোলাচল এই চিন্তার মধ্যে আসতে পারে, তার সবটাকেই তিনি ধরার চেষ্টা করেছেন। এই সময় তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে সর্বমানবের কবি হওয়ার তার কোনো বাসনা নেই। যারা কিরে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, তাদের রক্ত লিখায় যেন সর্বনাশ হয় নজরুলের। এই ধরনের লেখা আমরা এই দ্বিতীয় পর্বে পাই। এই ধরনের লেখা আমরা যখন পাই, তখন আমরা দেখি নজরুল সরাসরি মন্তব্য করেছেন যে আমি সর্বমানবের কবি হতে চাই না। মাথার উপরে রয়েছেন রবি, রয়েছে সোনার শত ছেলে, তাদের উপরেই তিনি সর্বমানবের, যাহারা তোমরা সুখে আছো যারা, তারাই এই ধরনের তোমরা সর্বমানবের কবি হতে চাইছো, আমি চাইছি না। এইরকম অবস্থাতে নজরুল ইসলাম
রচনা করলেন বহু আলোচিত সুমিতাদির দ্বারা বিদ্রোহী কবিতা, যাতে তিনি স্পষ্টতই বলেছেন, আমি বিদ্রোহী ভৃগু ভগবান মুখে একে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন সত্তা ভরা খেয়ালি বিধি ভক্ত করি। অর্থাৎ তিনি এমন ধরনের বিদ্রোহ করেছেন যে এই পৃথিবীর মাটিতে যা জীর্ণ পুরাতন, যা সনাতন, যা পচা গোলা, তার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন। এই বিদ্রোহ সর্বত্রই, তার সঙ্গীত চেতনায়, তার উপন্যাসে, তার কবিতায়। এই সর্বব্যাপী বিদ্রোহ চিন্তার মধ্য দিয়ে নজরুল ইসলাম একটা কথা প্রতিপন্ন করতে চেয়েছেন, যে তিনি আসলে বিদ্রোহী নন। আমি যদিও এতক্ষণ বিদ্রোহী বলে এলাম, সেটা প্রচলিত অর্থে, কিন্তু তিনি আসলে বিপ্লবী কবি। এই বিপ্লবী কবি তার সম্ভাবনাময় আরো যে ভবিষ্যৎ রয়েছে, এই বিদ্রোহী কবিতা লিখেছেন তিনি 1921-এ, সবেমাত্র সামান্য বয়সের একজন কবি। তার থেকে অনেক প্রবীণ কবি তখন আছেন। রবীন্দ্রনাথ এই বিদ্রোহী কবিতার প্রশংসা করে বলেছেন যে আমি যদি এই কবিতা আমার বয়স থাকতো তাহলে আমি লিখতে পারতাম, কিন্তু সেটা নজরুল পেরেছি, তাই জন্য আমি তাকে অভিনন্দন জানাই। এই যে বিদ্রোহী কবিতা, এই কবিতার পথ পেয়ে পরবর্তীকালে তিনি আরো দূর এগিয়েছেন। বলেছেন যে এই বিদ্রোহী শুধু বিদ্রোহী চিন্তায় নয়, বিপ্লবী চিন্তায় তিনি একজন বিপ্লবী কবি। তাই জন্যে তিনি মানবতাবাদী চিন্তার অনেকখানি এগিয়ে গিয়ে বলেছেন, যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, অর্থাৎ তিনি 33 কোটি মুখের গ্রাস যারা কেড়ে খায় তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। সেই বিদ্রোহের মর্মবস্তু আজও ফুরোয়নি, আজও শেষ হয়ে যায়নি। আজ নজরুল ইসলাম নেই, কিন্তু নজরুল ইসলামের যে বাস্তব দৃষ্টিভঙ্গি, সেই চিন্তা আজও আছে। সেই চিন্তাকে ধরেই আমরা এগোচ্ছি আজ বিপ্লবী চিন্তার দিকে। আজ নজরুলের সাহিত্য আমাদের নানা দিকে পথ দেখায়। তিনি, সুমিতাদি বলেছেন, রোমান্টিক সঙ্গীত রচনা তিনি করেছেন। রোমান্টিসিজমের মর্মার্থ সুমিতাদি বলেছেন। এই যে রোমান্টিসিজমের মর্মার্থ, এই মর্মার্থ পেয়ে নজরুল ইসলাম বলেছেন যে এই রোমান্টিসিজম সেকুলার এবং নন সেকুলার হিউম্যানিজমের দিকে তাকে এগিয়ে নিয়ে গেছে অনেক দূর। ফলে এখানে আমরা নজরুল ইসলামকে ভিন্ন রূপে পাই। ভিন্ন রূপে পাই এই কারণে যে নয়ন ভরা জল গো তোমার, এই গানটা আপনারা সকলেই জানেন, খুব পরিচিত। এই গানটার মধ্যে দেখুন নজরুল ইসলাম উল্লেখ করেছেন যে নয়ন ভরা জল গো তোমার। সেই গানে আমরা পাই নজরুলের স্বতঃসাধিত মূল্যবোধ। নজরুলের এই যে মূল্যবোধ, এই মূল্যবোধে আমরা একদিকে যেমন নয়ন ভরা জল আছে, আবার ফুলও আছে। কোনটাকে আপনি বেছে নেবেন নজরুল ইসলাম সেটা বলেননি, কিন্তু তার আদর্শ হচ্ছে নয়ন ভরা ফুল। এই ফুলের মধ্যে আপনি দুই পাবেন। এই নজরুল ইসলাম যখন বলেন মালা দিয়ে বেথনা মোড়ে বাহুর দোরে বাঁধো, যে মালাতে তিনি বোঝাচ্ছেন এই পার্থিব জগতের অন্ধকারাচ্ছন্ন নয়, আলোকিত ভবিষ্যৎ। আর বাহুর ডোরে বাঁধো, এই বাহু হচ্ছে দেবতার নয়, এটা হচ্ছে মালা দিয়ে যে বা যাকে আমি পেতে চাই
তাকে আমি বাহু দিয়েও পেতে চাই। এই মালা এবং বাহু উভয়ই নজরুল ইসলামের কাম্য বিষয়বস্তুর মধ্যে পড়ে। নজরুল ইসলামের খুব সংক্ষিপ্ত করে বলতে গেলে নজরুল ইসলামের যে চিন্তা, সেই চিন্তা কিন্তু মানবতাবাদী চিন্তার একটা বিশেষ দিক। অর্থাৎ তিনি মানবতাবাদী চিন্তাকে উপস্থাপিত করেছেন পার্থিব মানবতাবাদী চিন্তার ধারা বেয়ে। ভারতবর্ষে আমরা জানি দুটো চিন্তাই পাশাপাশি ছিল, একটা হচ্ছে পার্থিব মানবতাবাদ আর একটা হচ্ছে মানবতাবাদের অপার্থিব রূপ। এই অপার্থিব রূপের মধ্যে আমরা পেয়েছি রবীন্দ্রনাথকে সবচেয়ে উল্লেখযোগ্য নাম, আর পার্থিব মানবতাবাদের দিকে আমরা পেয়েছি শরৎচন্দ্র এবং বিদ্যাসাগর, নজরুলকে। এই যে মানবতাবাদী চর্চা সমগ্র যুগ ধরে, এই মানবতাবাদী চর্চার মধ্যে নজরুল ইসলাম অনেকগুলো দিককে আভাসিত করেছেন। এই মানবতাবাদী চর্চার মধ্যে আমরা পাই নজরুল ইসলামের সেই সমস্ত দিক, তখন বিশ্ব সমবাদী আন্দোলনের যে ধারা, সেই ধারাকে নজরুল ইসলামও প্রভাবিত হয়েছিল। নারী আন্দোলনের বিশেষ পরিপ্রেক্ষিত নজরুলের মধ্যে আমরা দেখতে পাই। নর যদি রাতের নারীর বন্দী, তবে এর পরযুগে আপনার রচা সেই কারাগারে পুরুষ মরিবে। এই ছিল নজরুল ইসলামের অনুভূতি। ফলে নজরুলের যে মানবতাবাদের সমস্ত দিকগুলো, অর্থাৎ নারী স্বাধীনতা, পার্থিব মানবতাবাদ, রোম্যান্টিসিজম, এই সমস্ত দিকগুলো নজরুল ইসলাম আভাসিত করেছেন তার বিভিন্ন রচনায়। যদিও আরো উদাহরণ দেওয়া গেলে আমি সুখী হতাম, কিন্তু সেটা দিচ্ছি না কারণ সময়ের কথা বিবেচনা করে। আমরা মনে রাখবো যে এদেশের নবজাগরণ এসেছিল যখন ব্রিটিশ নবজাগরণ বা ইউরোপের নবজাগরণ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, প্রায় অপসৃত বলতে গেলে। কিন্তু ভারতবর্ষের রেনেসাঁ আন্দোলনে তখন নতুন নতুন ফুল ফুটে উঠছে। তার শেষতম ফুল আমরা বলতে পারি নজরুল ইসলাম। নজরুল ইসলামের মানবতাবাদী চিন্তা সমস্ত দিকে প্রস্ফুটিত হলেও তার জীবনের শেষ প্রান্তে, বিশেষ করে বুলবুলের মৃত্যুর পর, তার সাহিত্য সংস্কৃতির চিন্তা অনেকখানি জলাগ্রস্ত মানবতাবাদের সাথে আপোষ করেছিল। এ বিষয়ে আমি বেশি কিছু বলবো না, শুধু এটুকু বলতে চাই যে তখন যে সমস্ত অধ্যাত্মবাদী গান কবিতা তিনি লিখেছিলেন, সেই অধ্যাত্মবাদী গান কবিতা আমরা নজরুলের মধ্যে দেখতে পাই না পূর্ববর্তী দুটি পর্যায়ে। কিন্তু নজরুলের এই তৃতীয় পর্যায়ে এসে আমরা যে সমস্ত শ্যামা সঙ্গীত বা এই ধরনের ভক্তিগীতি দেখতে পাই, সেগুলো কিন্তু তিনি লিখেছিলেন পুত্র শোকাতুর একজন বাবা হিসেবে। নজরুল সান্নিধ্যে এসেছিলেন মুজাফফর আহমেদ এবং আরো নানান সাম্যবাদী নেতার সঙ্গে, কিন্তু এরা তাকে, আমার মনে হয়েছে, আপনারা হয়তো একমত নাও হতে পারেন, এরা নজরুলকে সঠিকভাবে চালিত করতে পারেন। এরা নজরুলকে দেখেছেন একজন মানুষ হিসেবে, কিন্তু মানুষের শোকানুভূতি তাকে যে পর্যায়ে উন্নীত করতে পারত সঠিক পথ নির্দেশ পেলে, তা নজরুল ইসলামের ক্ষেত্রে ঘটেনি। কারণ নজরুল ইসলাম তখন একজন ভাঙা হৃদয়ে উচ্চ শোকাতুর বাবা। ফলে এই পরিস্থিতিতে তিনি তখন আপোষ করে মুক্তি চেয়েছেন এবং আর লুকাবি কোথায় মাকালি, এই ধরনের বহু গান তিনি লিখেছেন। ফলে আজকে আমরা দেখব যে নজরুলের এই যে উত্তরসূরি আমরা কিন্তু এক্ষেত্রে নজরুলকে ঠিক মতো মূল্যায়ন করতে পারিনি। নজরুলের মূল্যায়ন আজকে সম্পন্ন হবে সেই মাপকাঠিতেই
যে মাপকাঠিতে আজকে পার্থিব মানবতাবাদের এই চিন্তাকে আমরা আরো দূর এগিয়ে নিয়ে যেতে পারব। সেক্ষেত্রে আজকে আমরা মনে করি যে নজরুলের চিন্তার ধারাবাহিকতা আমাদের এখন অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে, এবং সেই ধারাবাহিকতায় আমরা পাবো নজরুল উত্তর সাংস্কৃতিক আন্দোলনের সেই কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের। এই কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ। রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন অধ্যাপক তরুণ দাসের বক্তব্য শুনলাম। এখন এই সভার সভাপতি সৈকত কুমার কর এবং ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈকত এখন বক্তব্য রাখবেন। সৈকতকে আসতে অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট আজকের দুজন বিশিষ্ট বক্তা এবং সভাস্থ সকলে, আজকে আমরা তো সকলেই জানি যে এই আয়োজনের পেছনের কারণটা কি। আমরা খুব অল্প দিন আগেই কাজী নজরুল ইসলামের 128তম জন্ম দিবস পালন করে এলাম, উদযাপন করে এলাম। আর এই বছরটা তার মৃত্যুর 50তম বর্ষ। সেই হিসাবে ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের যে কালচারাল সাব কমিটি, তারাই এই সিদ্ধান্ত নিয়েছেন। এইরকম একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে যে আলোচনা সভা এবং এরপর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে, এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য কালচারাল সাব কমিটির প্রত্যেককেই ধন্যবাদ জানাই। আর যদি আমরা তো খুবই সমৃদ্ধ হলাম, এবং আমি সুমিতাদিকে বলছিলাম যে অতৃপ্তি রয়ে গেল, এত অল্প সময়, ওনাকে বলাই হয়েছিল 8 ঘন্টা, উনি সেটা খুব স্ট্রিক্টলি ফলো করেছেন। হয়তো আরও বেশিক্ষণ শুনতে পারলে আমরা আরও সমৃদ্ধ হতাম, আরও ভালো লাগতো আর কি। তো আমি উদ্যোক্তাদের কাছে এই কথাও বলবো যে এইরকম আয়োজন হয়তো এতটা বড় না হলেও চলবে, আমরা আরও ঘরোয়াভাবেও করতে পারি। এই অনেক বেশি চর্চা নজরুলকে নিয়ে, বা এইরকম মনীষী মানবতাবাদী যারা আছেন আমাদের দেশ বা বিশ্বব্যাপী, তাদের নিয়ে এরকম ছোট বড় আরও বেশি চর্চা আমাদের করা দরকার। নিশ্চয়ই উদ্যোক্তারা সেদিকে নজর রাখবেন। সুমিতাদি যেভাবে নজরুলকে উপস্থিত করলেন, অ্যাকচুয়ালি নজরুলের নিজের কথাতেও আছে, সেই প্রবন্ধ আমরা সবাই জানি, যে তিনি বলছেন যে কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্ম ফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। তাহলে সাহিত্যকে নিয়ে তিনি কোন জায়গায় পৌঁছে যাচ্ছেন, এই কথাটা আজকে দুজন বক্তাই তুলে ধরলেন, এবং আমরা সত্যি সমৃদ্ধ হলাম। যে কথাটা তরুণদাও তার মতো করে তুলে ধরলেন, যে তিনি কাদের জন্য সাহিত্য রচনা করেছেন, এই ব্যাপারে কিন্তু তিনি পরিষ্কারভাবেই বলেছেন। এবং আমি যে রচনা থেকে বলছি, এই রচনার মধ্যেও আছে, আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ, কিন্তু এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনোদিনই ছিল না। এই জায়গা থেকে তিনি বলছেন যে সমাজের একদিকে ঋণ, দারিদ্র, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে।
এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। তাহলে এই যে ভেদাভেদ, মানে মূল ভেদাভেদটা অর্থনৈতিক, আবার সেই অর্থনৈতিক ভেদাভেদ বজায় রাখতে গিয়ে যে ধর্মীয় ভেদাভেদ, যেটা আজকের দিনে আমরা একটা কুৎসিত সাম্প্রদায়িকতার রূপে দেখতে পাচ্ছি, এগুলোর বিরুদ্ধেই নজরুলের কলম গর্জে উঠেছে এবং সার্থকভাবেই তিনি বিপ্লবী কবি। ফলে আজকে দুজন বক্তা আমাদের খুবই সমৃদ্ধ করেছেন। আর একটা কথা বলি আমি শেষ করব, সেটা হচ্ছে যে যদি সামাজিক পরিস্থিতি ক্রমাগত অশান্ত হয়ে ওঠে, মানুষে যদি বিদ্বেষ, অবিশ্বাস এগুলো ক্রমাগত বাড়তে থাকে, তাহলে যারা খুব বিপদে পড়ে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই আমাদের মতো প্রতিবন্ধীরা। ধরুন আজকে যদি হঠাৎ করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায়, কারা বেশি বিপন্ন হবে? অবশ্যই যাদের নিজেদের রক্ষা করার ক্ষমতাটা খুব কম তারাই বেশি বিপন্ন হবেন, মানে আমরা প্রতিবন্ধীরা হব। তাই আমরা সচেতনভাবে কখনোই চাইতে পারি না যে দেশে এই ধরনের অশান্তি বা এই ধরনের কোনো বিচ্ছিন্নতাবাদ বলুন বা সাম্প্রদায়িকতা বলুন, এইরকম কোনো বাতাবরণ সৃষ্টি হোক, এটা আমরা কখনোই চাইতে পারি না। এটা যদি আমরা সত্যি সত্যি না চাই, তাহলে এর প্রতিষেধক কি? এর প্রতিষেধক হচ্ছেন কাজী নজরুল ইসলাম এবং তার মতো আরো কিছু মানবতাবাদী। তাদের চর্চা যদি আজকে আরো বেশি করে আমরা করতে পারি, যদি করি, তাহলেই কিন্তু আমরা একটা পাল্টা সংস্কৃতির জন্ম দিতে পারব, যে সংস্কৃতিটা শুধু নিজেকে বাঁচায় না, আরো অন্যকেও বাঁচাতে শেখায়। ফলে এই দিক থেকে তাকালে কাজী নজরুল ইসলামকে নিয়ে এই চর্চা আমাদের আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। আর তিনি যে খুবই আধুনিক মননের অধিকারী ছিলেন, এটাও আমরা এই বক্তাদের বক্তব্য থেকেই শুনলাম। তিনি ব্যক্তি স্বাধীনতার পূজারী ছিলেন, আবার তার সাহিত্যের মধ্যেই রয়েছে, শুধু কাব্য সাহিত্য নয়, তিনি যে উপন্যাস লিখেছেন তার মধ্যেও রয়েছে। তিনি নিজেই বুঝতে পেরেছিলেন যে আজকের দিনে সত্যি সত্যি ব্যক্তি স্বাধীনতার যদি পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে হয়, তাহলে যে সমাজ ব্যবস্থায় আমরা এখন রয়েছি, আমরা মানে শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর প্রায় সমস্ত দেশ যে সমাজ ব্যবস্থায় রয়েছে, যে সমাজ ব্যবস্থাতে শোষণ, দারিদ্র সবটাই রয়েছে, এই সমাজ ব্যবস্থাতে কিন্তু ব্যক্তি স্বাধীনতার পূর্ণাঙ্গ বিকাশ ঘটা সম্ভব নয়। সেই জন্য তিনি সাম্যবাদের কথাও বলেছেন, সাম্যবাদের স্বপ্নও দেখেছেন। আর একটা ভুল অনেকেই করেন আর কি, যারা ব্যক্তি স্বাধীনতার পূজারী, তারা কিন্তু অনেকে সাম্যবাদকে সেইভাবে গ্রহণ করতে পারেন না। কিন্তু নজরুলের ক্ষেত্রে, মানে নজরুল কতটা আধুনিক চিন্তার অধিকারী ছিলেন, নজরুলের ক্ষেত্রে কিন্তু এতে কোনো অসুবিধা হয়নি। তিনি বুঝেছিলেন যে সামন্ততন্ত্রের বিরুদ্ধে যে মানুষের যে অগ্রযাত্রা, যে যার থেকে মানবতাবাদ, এবং যে মানবতাবাদের মূল কথা হচ্ছে ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির পূর্ণাঙ্গ বিকাশ। আমি যা করতে চাই, আমি যাতে সেটা করতে পারি, এটাকে যদি পূর্ণাঙ্গভাবে বিকশিত করতে হয়, তাহলে সাম্যবাদে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত এটা সম্ভব নয়। উনি কিন্তু এটা সুন্দরভাবে বুঝেছিলেন এবং সেই জন্য উনি দুটোরই সমর্থক ছিলেন। তাহলে আজকের দিনে আমাদের উচিত হবে, আমরা যারা ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন এর কর্মী, আমরা যেমন আমাদের প্রাত্যহিক যে কাজকর্ম, দৃষ্টিহীনদের উন্নতির জন্য যে কাজ আমরা করি, তার পাশাপাশি এই চর্চাকে আরো বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়াটা আমাদেরই কর্তব্য, যাতে করে
আমাদের সমাজটাকে আরো সুন্দর করে আমরা গড়ে তুলতে পারি এবং সবচেয়ে বড় কথা আমাদের নিজেদেরকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারি। এই দিকগুলোকে প্রাধান্য দিয়ে আমরা যদি এগিয়ে যাই, আমরা যদি চর্চা করি, তাহলে নিশ্চয়ই আজকের এই যে অনুষ্ঠানের উদ্যোগ, এটা নিশ্চয়ই সার্থকতা পাবে, এটাই আমি মনে করি। এবং পরিশেষে উদ্যোক্তাদের আবারও ধন্যবাদ জানিয়ে, আর এখানে দুজন বক্তা যারা সুন্দরভাবে তাদের বক্তব্য উপস্থাপিত করেছেন তাদেরও আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সৈকত। সৈকত সুবক্তা এবং সৈকতের ভাষণ বক্তব্য আমাদের উদ্বুদ্ধ করে। পরের প্রোগ্রামে চলে আসি। পরে রয়েছে নজরুল গীতি উপস্থাপনা করছেন শ্রী শ্যামল কুমার দাস, নিবন্ধিত শিল্পী, আকাশবাণী, শিক্ষক, যাদবপুর বিদ্যাপীঠ। শ্যামল কুমার দাস, আপনি আসুন।